আচ্ছা, যেটা বলছিলাম, তো আপনার হচ্ছে বললাম যে ট্রান্সফরমার সব থেকে বেশি প্র্যাকটিস করবেন, এরপরে অল্টারনেটর, তারপরে বাকি যে জিনিসগুলো আছে ডিসি জেনারেটর, মোটর, সিনক্রোনাস মোটর, এগুলো একটু করবেন। কুয়েটের জন্য মানে যদি আমাদের এজোপাটিকে কুয়েটে নেয়, তাহলে মেশিনটা মোটামুটি থেরেজা করলে না, চ্যাপম্যান এরকম করা লাগবেও না, কিন্তু যেহেতু আমাদের বুয়েটও পরীক্ষা দেওয়া লাগবে, এজন্য চ্যাপম্যানটাও আমাদের পাশাপাশি করে রাখতে হবে। তবে ওই যে বললাম যে যখন যে পরীক্ষা হবে ওই সময় পড়াশোনা একটু কমাই বা বাড়াই ফেলতে হবে, এটা আপনাকে বুঝে নিতে হবে। বুয়েটের যখন পরীক্ষা সামনে ডেট দিবে, তখন কিন্তু সেই হিসাবে আপনার দুইটা বই পড়া লাগবে বা তিনটা বই। দেন যখন আবার ধরেন কুয়েটের পরীক্ষার ডেট দিল, তখন হয়তো এত বই আর পড়ার দরকার নেই, তখন আপনি পড়া কমাই দিবেন, মানে বই কমাই দিবেন, এই টপিকটার পড়া বাড়াই দিবেন। একই বইয়ের পড়ার টপিক বাড়াই দিবেন, বইটার ক্ষেত্রে হয়তো একটু বইয়ের সংখ্যা বাড়াই দিবেন। এইভাবে কিন্তু মিলাই জুলাই প্র্যাকটিস করতে হবে, যেহেতু এক এক জায়গার প্যাটার্ন এক এক রকম, আমাদেরকে ওই প্যাটার্নের সাথে মানায় নিতে হবে, কিছু করার নাই। আচ্ছা, তাহলে এখানে দেখেন সূত্রের আপাতত খুব বেশি ডিফারেন্স কিছু নাই, মানে গতদিন আমরা যা শিখছিলাম ডিসি জেনারেটরের ক্ষেত্রে, এখানেও মোটামুটি সূত্র একই টাইপের। শুধু পার্থক্য হচ্ছে ওই যে কারেন্টের ডিরেকশন বললাম উল্টাই গেছে। জেনারেটরের ক্ষেত্রে আর্মেচার কারেন্টটা বের হয়ে দুই পাশে ভাগ হতো, একটা যাইতো লোডে, একটা যাইতো হচ্ছে শান্টে। আর এইখানে লোডে ইনপুট দিচ্ছে, মানে সরি, লোডে তো ইনপুট দিচ্ছে না, মানে আমরা এক কথা ইনপুট দিচ্ছি, সেই কারেন্টটা এসে দুই ভাগে ভাগ হবে, একটা আর্মেচারে যাবে, একটা হচ্ছে আপনার শান্টে যাবে। এই জন্য দেখেন এই যে কারেন্টের যে সূত্র, এটা কিন্তু উল্টাই গেছে এখন। এখন লোড কারেন্টটা দুই ভাগে ভাগ হচ্ছে, একটা আর্মেচারে যাচ্ছে, একটা শান্টে যাচ্ছে। বাকি ওইখানে আমরা যে ভোল্টেজটাকে ইনডিউসড ভোল্টেজ বলছিলাম, এইখানে এসে সেই ভোল্টেজটাকে আমরা ব্যাক ইএমএফ হিসাবে চিনি। অর্থাৎ আর্মেচারে যে কারেন্টটা যাচ্ছে, যাওয়ার ফলে ওইখানে একটা ভোল্টেজ ইনডিউস হবে, যেটা অরিজিনাল, মানে এক কথায় ওই ভোল্টেজটা যার জন্য ইনডিউস হলো তাকে অপোজ করা শুরু করবে। এটা আমরা লেন্জ ল থেকে সবাই জানি, যে লেন্জ ল শর্টকাট যদি বলি, যার জন্য জিনিসটা উৎপন্ন হবে তাকে অপোজ করা শুরু করবে। তার মানে যে ব্যাক ইএমএফ যেটাকে বলতেছি, বা এই ভোল্টেজ যে ইনডিউসটা হচ্ছে, কার জন্য হচ্ছে? আর্মেচার কারেন্টের জন্য হচ্ছে। ফলে ওই আর্মেচার কারেন্টকে অপোজ করা শুরু করবে। দ্যাট মিন্স ব্যাক ইএমএফটা, এই যে ইনিশিয়াল যে একটা হাই আর্মেচার কারেন্ট আছে, ওই কারেন্টটাকে কন্ট্রোল করার ট্রাই করবে বা স্যাচুরেট করার ট্রাই করবে। এতে আমাদের কি হবে? আর্মেচার উইন্ডিং যে পুড়ে যাওয়ার একটা ভয় ছিল, এই ভয়টা আর থাকবে না। ব্যাক ইএমএফ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেক সময় কিন্তু ভাইভাতেও এই জিনিসগুলো জিজ্ঞেস করে যে এটা কাজ কি, বা না থাকলে কি হতো, ইত্যাদি ইত্যাদি। তাহলে এটার মেইন কাজ হচ্ছে আর্মেচার যে কারেন্টটা আছে ওইটাকে আপনার হচ্ছে কি বলে, এটাকে স্টেবল করে। ওকে। এই যে ভিটি যেটা বলতেছি, এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ, এটা এখন আমরা অ্যাপ্লাই করতেছি জেনারেটরে। এটা আমরা লোডের অ্যাক্রসে পেতাম, আর এখন আমরা এটা অ্যাপ্লাই করতেছি, টোটাল উল্টা হয়ে গেছে কাইন্ড। এই ফর্মুলাটা যেহেতু এটাও কাইন্ড অফ ইনডিউস ভোল্টেজই, নাম হয়তো চেঞ্জ হচ্ছে মেশিনের কারণে, বাট এটাও তো ইনডিউস ভোল্টেজই এক প্রকার। এই ফলে এই জন্য এটার নাম আমরা ইজির জায়গায় ইবি লিখতেছি, ব্যাক ইএমএফ এর কারণে। বাট ফর্মুলা কিন্তু আগের মতোই আছে, P5 Zn/60 এ। কনস্ট্রাকশন কিন্তু কোনো চেঞ্জ নাই। এটা ডিসি জেনারেটরের কনস্ট্রাকশন যেরকম, মানে এক কথায় দুইটা জিনিস সেমই জিনিস। আমি মোটরকেও জেনারেটর হিসেবে কাজে লাগাতে পারবো, জেনারেটরকেও মোটর হিসেবে কাজে লাগাতে পারবো, যদি ইনপুট আউটপুট চেঞ্জ করে দিই বা ইন্টারচেঞ্জ করে দিই। আচ্ছা, স্পিড রিলেশন এটা কিন্তু মনে হয় জেনারেটরের ক্ষেত্রেও বলছিলাম, যে এই সূত্র থেকে আমরা P5 তারপর 60 এইগুলো তো কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্ট গুলোকে যদি বাদ দিয়ে দিই, তাহলে দেখতে পাবো যে এন, এটা মেইনলি এই ব্যাক ইএমএফ আর ফ্লাক্স, এই দুইটার উপরে ডিপেন্ড করতেছে। সাধারণত জেনারেটরের ক্ষেত্রে স্পিডের রিলেশন বা টর্কের রিলেশন এগুলো খুব কমই আসে, কারণ জেনারেটরে আমরা স্পিড বা টর্ক নিয়ে খুব একটা বেশি বদার্ড না। মোটরের ক্ষেত্রে মূলত এটা আমাদের আসলে বেশি কাজে লাগে, যে টর্ক কিরকম টাইপের হবে, স্পিড কিরকম হবে। এই জন্য দেখা যায় স্পিড টর্ক এই প্রশ্নগুলো মোটরে বেশি আসে, জেনারেটরে তেমন আসে না, এটা না করলেও চলে। আচ্ছা, এটা আমি অলরেডি লাস্ট ক্লাসেও বলছিলাম। ফ্লাক্স এটা কিসের উপর ডিপেন্ড করবে? ফিল্ড যে কয়েলটা আছে, ওই কয়েলের ভিতরে যে কারেন্টটা যাচ্ছে, ওই কারেন্টটাই মূলত ফ্লাক্স তৈরি করে। তার মানে আমি কয়েলে যে পরিমাণ কারেন্ট পাঠাবো, এটা যদি বেশি পাঠাই ফ্লাক্স বেশি উৎপন্ন হবে, কম পাঠালে ফ্লাক্স কম উৎপন্ন হবে।
মানে ফ্লাক্স ফিল্ড কারেন্টের উপর ডিপেন্ড করতেছে, স্পিড ফ্লাক্সের উপর ডিপেন্ড করতেছে, তার মানে স্পিড ইনডিরেক্টলি ফিল্ড কারেন্টের উপর ডিপেন্ড করতেছে। এই রিলেশন গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ ম্যাথ যখন করব তখন কিন্তু এইগুলো অ্যাপ্লাই করে করে আমাদের স্পিড অথবা অন্যান্য জিনিস বের করা লাগবে। খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, টর্কের সূত্র। এটা মেইনলি আমি যখন শুরুতে করছিলাম আর কি, ডিসি মেশিন, দেন ডিসি মেশিনে কিন্তু বইতে দেখবেন একটা সূত্র আছে, আমি অনেকদিন পড়ি না এই জন্য ভুলে গেছি, 9.55 সামথিং কিছু একটা এরকম একটা সূত্র আছে বইতে। তো আমি প্রথমে এই সূত্রটা দিয়েই করতাম। দেন ধীরে যা গেল, ডিসি মেশিন গেল, যখন আমি এসি মেশিনে গেলাম তখন দেখতেছি টর্কের সূত্র আর একটা চেঞ্জ হয়ে গেছে, মানে তখন আর এটা থাকতেছে না, অন্য কিছু একটা চলে আসতেছে। বাট টর্ক জিনিসটা তো সেম, টর্ক যে কনসেপ্ট বা যে কোয়ান্টিটি এটা তো সেম জিনিস। তাহলে এক একটা জায়গায় এক একটা বইতে এক এক রকম সূত্র আসলে হওয়ার কথা না। দেন আমি ওভারঅল ইয়ে করে দেখলাম যে চ্যাপম্যানের এই ফর্মুলাটা হচ্ছে সব থেকে বেটার ফর্মুলা, যেটা সব জায়গায় অ্যাপ্লাই করা যায়। আপনি হচ্ছে এসি মেশিনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, ডিসি মেশিনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। তো এতগুলো সূত্র মুখস্থ না করে আমরা টর্কের জন্য জাস্ট একটা সূত্র মুখস্থ করব। সেটা ইন্ডাকশন মোটর বলেন, সিনক্রোনাস মোটর বলেন বা ডিসি মোটর বলেন, যাই হোক না কেন একই কনসেপ্ট, যে টর্ক সমান হচ্ছে পাওয়ার ডিভাইডেড বাই অ্যাঙ্গুলার ভেলোসিটি, অথবা পি সমান পি বাই ওমেগা। এই একটাই ফর্মুলা মনে রাখবেন। পি জিনিসটা আমরা টর্কের নামের উপরে ভিত্তি করে চেঞ্জ করে দেব, ওমেগাটা স্পিডের নামের উপরে ভিত্তি করে চেঞ্জ করে দেব, ফরম্যাট সেম থাকবে। যেমন আউটপুট বা শ্যাফট টর্ক যদি বলে, তাহলে আমরা পাওয়ার হিসাবে আউটপুট পাওয়ার নেব। যদি ডেভেলপ টর্ক বলে বা ইনডিউস টর্ক বলে, তাহলে আমরা পাওয়ারের জায়গায় ইনডিউস পাওয়ার নেব। যেমন ডিসি মোটরের ক্ষেত্রে ইনডিউস পাওয়ারটা কত, ইবি ইন্টু আই এ। জেনারেটরের ক্ষেত্রে যেটাকে আমরা ইজি ইন্টু আই এ বলছিলাম, ওইটাই কিন্তু আমাদের ইনডিউস পাওয়ার। তার মানে ইনডিউস টর্ক যদি বলে, পাওয়ারটাও ইনডিউস টর্ক মানে ইনডিউস পাওয়ার হয়ে যাবে। যেমন এই যে এখানে দেখুন দেখা আছে আর্মেচার ডেভেলপ টর্ক মানে কত, তাহলে এই পি এর জায়গায় ওই পাওয়ারটা দেব। তো আর্মেচারে কি পরিমাণ পাওয়ার ডেভেলপ হয়, ইবি ইন্টু আই এ। ডিসি মোটরের তো একটাই স্পিড, এর তো আর আলাদা আলাদা স্পিড হয় না। যেমন ইন্ডাকশন মোটরে আমরা শিখবো একটা হচ্ছে সিনক্রোনাস স্পিড, একটা হচ্ছে মোটর বা রোটর স্পিড। তো এখানে তো যেহেতু একটাই, ফলে আমরা একটাই N/60 দিয়ে দিচ্ছি। আর যেহেতু টর্ক, টর্কের এক নিউটন মিটার, ফলে এইটাকেও আসলে আমাদের এই এন নর্মালি আরপিএস একক, সরি আরপিএম এককে দেওয়া থাকে, বাট এসআই করার জন্য সেকেন্ড বানানো লাগে, এই জন্য যে 60 দ্বারা ভাগ করে দেওয়া হচ্ছে এখানে, যাতে আরপিএমটা আরপিএস এ কনভার্ট হয়ে যায়। তো এটা আপনি চাইলে সূত্র হিসেবে মনে রাখতে পারেন। অথবা এই ওমেগার এই সূত্র কিন্তু আমরা মোটামুটি ইন্টারমিডিয়েটে দেখে আসছি যে ওমেগা সমান হচ্ছে 2π n/, ওইখানে আমরা 60 তো শিখছিলাম না, ওইখানে শিখছিলাম হচ্ছে 2π n/t, বড় হাতের টি, যেটাকে টাইম পিরিয়ড বলছিলাম। তো এখানে যেহেতু দেখতেই পাচ্ছি যে ওইটা আসলে 60, এই জন্য ফিক্সড আমরা 60 বসাই দিচ্ছি। এটা যেমন ঘড়ির কাঁটার ক্ষেত্রে আমরা প্রশ্ন আসতো, এখানে সেকেন্ডের কাঁটার টাইম পিরিয়ড একরকম ছিল, মিনিটের কাঁটার আর একরকম। তো এখানে তো সবার ক্ষেত্রে 60, এজন্য আমরা ফিক্সড 60 মনে রাখি। এই যে শেফটের ক্ষেত্রে তাহলে সব সেম, শুধুমাত্র এখানে আউটপুট পাওয়ার দিয়ে দেবো, আর কোনো পার্থক্য নেই। আচ্ছা, এই যে এখানে মোটামুটি সূত্রগুলো সব দেখানো আছে। এইটা আলাদা মুখস্থ রাখার কোনো দরকার নাই। আপনি যদি এইটা মাথায় থাকে, তাহলে এইটাকে এইরকম কনভার্ট করে ফেলতে পারবেন। দেখেন এন সমানুপাতিক ইবি/ফাই, তার মানে কি N2/n1 যদি করি, ইবির সাথে মিল আছে তাহলে Eb2/Eb1, পাই উল্টা আছে তাহলে φ1/φ2। ফাই এর সাথে আইএফ আবার সমানুপাতিক, ফলে ফাই যে অনুপাতে থাকবে আইএফ সেম অনুপাতে থাকবে। তার মানে এটা আলাদা মুখস্থ রাখার দরকার নাই। পরেরটা বলতেছে শান্ট মোটর। তো শান্টের ক্ষেত্রে খেয়াল করে দেখেন, শান্ট তো ফিক্সড জিনিস, ইনপুটের প্যারালালে থাকে। তার মানে আমি যাই চেঞ্জ করি না কেন, শান্টের যে কারেন্ট এটা ফিক্সড। মানে আমি যদি একটা ফিক্সড টার্মিনাল ভোল্টেজের জন্য অ্যাপ্লাই করি, এটা কিন্তু ফিক্সড একটা জিনিস। ফলে শান্ট মোটরের ক্ষেত্রে ফাই সবসময় কনস্ট্যান্ট থাকে। তার মানে শান্ট মোটরের স্পিড ফাই এর উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে ইনডিউস ভোল্টেজের উপর। মানে এই সূত্রটা একটু মিনিমাইজ করে এইভাবে লেখ। সিরিজ মোটরের ক্ষেত্রে তো আর এরকম বলা যায় না, সিরিজ মোটরের ক্ষেত্রে চেঞ্জ, কারণ সিরিজ মোটরের ক্ষেত্রে
আর্মেচারটা আপনার হচ্ছে ফিল্ডের সিরিজে থাকে। তার মানে ফাইটা ফিল্ড কারেন্টের উপর ডিপেন্ড করে। যেখানে ফিল্ড কারেন্টও যা কথা, আর্মেচার কারেন্টও তাই কথা। সিরিজ মোটরে কি ফিল্ডও যা আর্মেচারও তাই, কারণ এই যে সিরিজে আছে, ফলে সেম কারেন্ট ফ্লো করতেছে। ফলে আমি যেখানে যেখানে ফাই আছে, ফাইয়ের অনুপাতের জায়গায় এখন আই এর অনুপাত বসাই দিতে পারি। ফাই সমান আই এ বলা যাবে না, কিন্তু ফাইয়ের অনুপাত আর আই এর অনুপাত সেম। ফলে এই সূত্রটাকে আমরা, মানে যে এই অরিজিনাল সূত্রটাকে আমরা এইভাবে কনভার্ট করে ফেলতে পারি। এইগুলো সেম, মুখস্থ রাখা লাগবে না, কনসেপ্ট মাথায় থাকলে চলতেছে। আচ্ছা, লস্ট টর্ক জিনিসটা কি? মনে করেন আমি ইনপুট দিলাম, যার ফলে মোটরটা ঘোরা শুরু হলো। মোটরটা কেন ঘুরতেছে? কারণ আর্মেচারে একটা টর্ক ইনডিউস হচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে এই যে মোটর যে ঘুরতেছে, ওখানে কিছু ফ্রিকশন আছে, বা ওই যে আরো আনুষঙ্গিক কোর লস টস এইসব হাবি জাবি আছে। এইসবের কারণে লস হচ্ছে, মানে টর্কও এখানে কমে যাচ্ছে। ফলে যেই পরিমাণ টর্ক আর্মেচারে ইনডিউস হবে, ওই পরিমাণ টর্ক কিন্তু শ্যাফটে পাবে না। আর্মেচার কি জোরে ঘুরতেছে বা কি হচ্ছে না হচ্ছে ওই দিয়ে আমাদের কোনো লাভ নাই। আমরা আর্মেচারের সাথে রিক্সা কানেকশন দিব না। তারপরে ওই যে ধান ভাঙানো মেশিন যেমন দেখেন, ওইটা কিন্তু আমরা ওই ভেতরের কোনো কিছুর সাথে কানেকশন দেই না, আমরা বাইরের শ্যাফট থাকে একটা রড, যে আপনার সিলিন্ড্রিক্যাল টাইপের যে রড গুলা আছে, ওইটার সাথে ফিতা দিয়ে হয়তো আমরা এই যে ধান ভাঙানো মেশিন গুলা চলতেছে, বা ওইখানে ধান ভাঙানো হচ্ছে, তারপরে রিক্সা চলতেছে, রিক্সার ফুল বডিটা ধরেন টানে নিয়ে চলে যাচ্ছে মানুষ সহ, ওইটা হচ্ছে শ্যাফটের উপর ডিপেন্ড করতেছে। শ্যাফট কি জোরে ঘুরবে, বা শ্যাফট আসলে এখানে কি পরিমাণ টর্ক পাচ্ছি সেই। ফলে যেই পরিমাণ টর্ক ইনডিউস হলো, সেম পরিমাণ টর্ক আমরা শ্যাফটে পাচ্ছি না, কিছুটা কমে যাচ্ছে। ওইটাকেই বলতেছি লস্ট টর্ক। মানে আর্মেচার থেকে আউটপুটে যাওয়ার পথে যেই টর্কটা হারাই যাচ্ছে। আমরা সিম্পলি কি করব, আর্মেচার টর্ক অবশ্যই বেশি হবে, ওইখান থেকে তো ওই যে ফ্রিকশন লস টস এগুলার কারণে কিছু টর্ক কমে যাচ্ছে। ফলে আর্মেচার টর্ক থেকে শ্যাফট টর্ক বাদ দিলে যেটা থাকে সেটাকে বলে লস টর্ক। যদি প্রশ্নে কখনো আসে ফাইন্ড লস টর্ক অথবা হোয়াট ইজ, বা এক কথায় ভ্যালু বের করতে দিছে, তখন জাস্ট বিয়োগ করে দেবেন কাহিনী শেষ। আচ্ছা, টি সমান ফাই আই এ, এটা হচ্ছে টর্ক মেনলি আমাদের ফাই ইন্টু আই এর উপর ডিপেন্ড করতেছে। শান্ট মোটরের ক্ষেত্রে এর আগেই আমরা দেখলাম ফাই কনস্ট্যান্ট, তার মানে শান্ট মোটরের যে টর্ক আছে সেটা ডিরেক্ট আর্মেচার কারেন্টের উপর ডিপেন্ড করবে। কিন্তু সিরিজ মোটরের ক্ষেত্রে দেখলাম ফাই আই এর উপর ডিপেন্ড করতেছে, কারণ ফিল্ড আর আর্মেচার সিরিজে চলে আসছে। ফলে আমরা বলতে পারি ফাই সমানুপাতিক আই এ, অথবা টি সমানুপাতিক আই এ স্কোয়ার। কেন? কারণ দেখেন ফাই আবার আই এ দুইটাই তো এখন সমানুপাতিক। তার মানে এক কথায় টর্ক আলটিমেটলি আই এ স্কোয়ারের উপর সমানুপাতিক হয়ে গেছে। বলে আমরা সূত্রটা ওইভাবে চেঞ্জ করেছি। তাহলে দেখেন এখানে কিন্তু অনেক সূত্র দেওয়া, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করতেছি একটাও মুখস্থ রাখার দরকার নাই, আপনি শুধু কন্ডিশন গুলা মনে রাখবেন। এই কন্ডিশন থেকে এইসব জিনিস আপনি এমনিই বের করতে পারবেন, আপনার বেসিক যে কনসেপ্ট আছে ওইটা দিয়ে বের করতে পারবেন। তার মানে এতগুলো সূত্র মুখস্থ রাখার কোনো দরকার নাই। আচ্ছা, এটা তো এই যে জাস্ট ওইটারই অল্টারনেট ভার্সন এর টি হচ্ছে ইবিআর এর উপরে কিরকম আকারে আসছে। এইটা একটা প্রমাণ। আমি আপাতত প্রমাণের দিকে যাচ্ছি না, এগুলা ডিফারেন্সিয়েশন করে আমরা প্রমাণ করে আনতে পারি। বাট এখন অত বড় বড় ডিফারেন্সিয়েশন করার আমাদের টাইম নাই, শর্ট টাইম সামনে, দ্রুতই পরীক্ষা চলে আসতেছে। আমরা জাস্ট যে ভাই কন্ডিশন। হ্যাঁ বলেন। ভাই এই মোটরের এখানে আমাদের শান্ট মোটর যেটা, হুম। এখন শান্ট মোটরের ফিল্ডটা কি সবসময় কনস্ট্যান্ট কারেন্ট পায়? হ্যাঁ হ্যাঁ, সবসময় কনস্ট্যান্ট কারেন্ট পাবে। আচ্ছা, ঠিক আছে। শুধু শান্ট মোটর না, শান্ট জেনারেটরের ক্ষেত্রে একই কেস। ফিল্ড কারেন্ট বা শান্ট কারেন্ট সবসময় কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে কি বলতেছে? ওকে। আচ্ছা, ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশনটা কখন পাবো, বা কখন আসলে মোটরের ক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়ারটা হবে? যদি দেখি যে ইনডিউস ভোল্টেজটা টার্মিনাল ভোল্টেজের, মানে টার্মিনাল ভোল্টেজের অর্ধেক হয়েছে। তাহলে এই কন্ডিশনটা, যেমন আমরা ম্যাক্সিমাম পাওয়ারের ক্ষেত্রে মনে রাখি যে আর থেভেনিন সমান আর এল, তো এইরকম এটা হচ্ছে কন্ডিশনটা আমরা মনে রাখবো। এটা যদি হয় তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। প্রশ্ন কিরকম আসতে পারে? হয়তো ম্যাক্সিমাম পাওয়ার বলে দিল,
এটা শোনার সাথে সাথে আমরা এটা অ্যাপ্লাই করব, অথবা এইটা ধরেন লেখা আছে, তাহলে এটা দেখে আমরা বুঝতে পারবো যে আসলে ওই মুহূর্তে যে পাওয়ারটা আমরা বের করবো সেটা ম্যাক্সিমাম পাওয়ার। এরকম কিন্তু বিভিন্ন ভাবে এটা কাজে লাগতে পারে। আপাতত কন্ডিশনটা মনে রাখলে চলতেছে। ওকে, তাহলে এই মোটামুটি আমাদের দরকারি যে সূত্র। আর সার্কিট আমি এখানে কোনো সূত্র লিখি নাই, কারণ কি ওই যে বলছিলাম যে সার্কিটটা সার্কিট থেকেই আমরা দেখে দেখে বুঝবো, যেটা জেনারেটরও আমরা অ্যাপ্লাই করছিলাম, কোনো সূত্র মুখস্থ করি নাই আলাদা। যেমন দেখেন এখানে একটা ম্যাথ আছে, এবং এই মোটরটা মোটামুটি ফেরেজা করলেই হবে। চ্যাপম্যানের দুই একটা ম্যাথ লাগবে, ওইটা আমি সলভিং ক্লাসে করাবো। এই ক্লাসে ওই ম্যাথগুলো নিয়ে আলোচনা আমি করতেছি, কারণ ওইটা খুব বেশি আসলে লাগবে না। দুই একটা মাঝে মাঝে দেয়, আমি যখন হচ্ছে কোশ্চেন সলভ করাবো ওই সময় বলে দেবো, আলাদা করে আর না দেখলেও চলবে। আচ্ছা, এখানে বলতেছে 25 কিলোওয়াট 250 ভোল্ট, এইটা হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ। তাহলে মনে রাখতে হবে টার্মিনাল ভোল্টেজ যদি দেওয়া থাকে জেনারেটরের ক্ষেত্রে সেটা আউটপুট ভোল্টেজ হিসাবে ট্রিট হবে, মোটরের ক্ষেত্রে সেটা ইনপুট ভোল্টেজ হিসাবে ট্রিট হবে। আরেকটা যে জিনিসটা নিয়ে আমাদের সবার একটু বেশি ঝামেলা তৈরি হয় সেটা হচ্ছে কোশ্চেনে দেওয়া পাওয়ারটা কি আউটপুট পাওয়ার নিব নাকি ইনপুট পাওয়ার নিব, জেনারেটরের সময় কি করব, মোটরের সময় কি করব। এটা আমি মোটামুটি যতদিন মেশিন চলবে দুই এক ক্লাস পর পরই এই কথাটা বলে দেবো, কারণ এই জিনিসটা আমি যতবারই বলি অনেকেই ভুলে যায়। বারবার মনে রাখাটা ভালো। আচ্ছা, প্রথম কথা, কোশ্চেনে যে ইনফরমেশনটা দেওয়া থাকে সেটাকে কখনোই ইনপুট পাওয়ার হিসেবে নেওয়া যাবে না, এটা হচ্ছে প্রথম কথা। যদি না ডিরেক্ট বলা থাকে যে ইনপুট পাওয়ার এত, তার মানে প্রশ্নে দেওয়া ইনফরমেশনকে আমরা ইনপুট পাওয়ার তখনই বলবো যখন ওটা ডিরেক্ট বলে দিবে যে অমুক মেশিনের ইনপুট পাওয়ার এত। ডিরেক্ট না বলা পর্যন্ত প্রশ্নের ইনফরমেশন কখনোই ইনপুট পাওয়ার হবে না। আবার বলতেছি, ডিরেক্ট না বলা পর্যন্ত প্রশ্নের ইনফরমেশন কখনোই ইনপুট পাওয়ার হবে না, সেটা জেনারেটর হোক কিংবা মোটর হোক। নাম্বার ওয়ান এটা গেল। নাম্বার টু, এইবার আসি যে মেন কাহিনী। যদি প্রশ্নের ভেতরে এমন ইনফরমেশন থাকে, মানে ভোল্টেজ এবং কারেন্টের এমন ইনফরমেশন থাকে যেটাকে কাজে লাগায় আমরা আউটপুট পাওয়ার বের করতে পারবো, অথবা কোনো একটা পাওয়ার বের করতে পারবো, মানে ধরেন আর্মেচারে ডেভেলপ পাওয়ার বের করে ফেলতে পারছি, অথবা লস টস দেওয়া আছে আউটপুট পাওয়ার বের করতে পারতেছি। আচ্ছা, মোটরের ক্ষেত্রে আউটপুট পাওয়ার আমরা বের করার চান্স কম। ডিরেক্ট আমরা ইনপুট পাওয়ার বের করতে পারবো ভোল্টেজ কারেন্ট দিয়ে, দেন ওইটা থেকে হয়তো আরো লস টস দেওয়া থাকলে হচ্ছে আপনার কি বলে আউটপুট পাওয়ার বের করতে পারবো, ইনপুট বের করতে পারবো, দেন লস টস কি করে আউটপুট পাওয়ার বের করতে পারবো। যদি এরকম করা যায় তাহলে সিম্পলি প্রশ্নের যে ইনফরমেশন আছে এটাকে ভুলে যাবেন। প্রশ্নে তো আর কাটা তো যাবে না, নাহলে বলতাম যে কাটিয়ে দিবেন। ওইটা সিম্পলি ভুলে যাবেন, অর্থাৎ ওই ইনফরমেশনকে আমরা প্রশ্নে কোথাও ব্যবহার করব না, না ইনপুটে না আউটপুটে। আবার বলি, যদি প্রশ্নের ভিতরে ভোল্টেজ কারেন্ট আর যদি এসি হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর লাগবে অবশ্যই, ডিসি তে তো আর পাওয়ার ফ্যাক্টর লাগবে না। ভোল্টেজ কারেন্ট পাওয়ার ফ্যাক্টর অথবা এমন ইনফরমেশন দেওয়া আছে যেগুলো দিয়ে ইনপুট বা আউটপুট পাওয়ার বের করা যাচ্ছে, এরকম সিচুয়েশনে আমরা প্রশ্নে দেওয়া যে রেটেড পাওয়ারটা আছে সেটাকে ব্যবহার করব না। যদি দেখি যে আমাদের হাতে কোনো অপশন নাই, মানে প্রশ্নের ভিতরে এমন কোনো তথ্য দেওয়া নাই যেটা দিয়ে ইনপুট বা আউটপুট পাওয়ার বের করা যাচ্ছে কিন্তু পাওয়ার লাগবে, এমন হতে পারে কোনো প্রশ্নে পাওয়ারের দরকারই নাই, আবার কোনো প্রশ্নে পাওয়ার লাগবেই, মানে আমাদেরকে ওই প্রশ্ন সলভ করতে গেলে পাওয়ার লাগবে, তখন কেবলমাত্র আমরা প্রশ্নে দেওয়া ইনফরমেশনকে আউটপুট পাওয়ার হিসেবে ব্যবহার করব। সেটা জেনারেটর হোক বা মোটর হোক, ডিসি হোক বা এসি হোক। আমার এই তিনটা পয়েন্ট কি বুঝতে পারছেন সবাই? ভাই 3 নম্বর পয়েন্ট একটু আরেকবার বলেন। ভাই তিন আরেকবার একটু নাম্বার, রিপিট করেন তিনটা ভাই। আচ্ছা, আমি শুরু থেকে আরেকবার বলছি, খুব মনোযোগ দিয়ে শোনেন এবং এটা আপনারা নিজেরা নোট করবেন, আমি লিখে দিচ্ছি না, এটা আপনারা নোট করবেন যাতে আপনাদের ভালোভাবে মনে থাকে। এখন যদি না লিখতে পারেন দরকার নাই, ভিডিও পরবর্তীতে আবার দেখে সুন্দর করে তিনটা নোট করবেন। নাম্বার ওয়ান,
প্রশ্নে দেওয়া ইনফরমেশনকে কখনোই ইনপুট পাওয়ার হিসেবে ব্যবহার করা যাবে না যদি না ডিরেক্ট ইনপুট পাওয়ার বলা থাকে অথবা ডিরেক্ট ইনপুট পাওয়ার হিসেবে মেনশন করা থাকে। এটা যদি না থাকে তাহলে প্রশ্নের যেই পাওয়ারটা দেওয়া থাকে ওইটাকে ইনপুট পাওয়ার কখনোই বলা যাবে না। নাম্বার টু, যদি প্রশ্নে আপনার হচ্ছে ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর অথবা এ জাতীয় তথ্য দেওয়া থাকে যেটা দিয়ে ইনপুট বা আউটপুট পাওয়ার আলাদাভাবে বের করে ফেলা যায়, মানে এর দিকে তাকানোই লাগবে না, অথচ প্রশ্নের ইনফরমেশন দিয়ে বের করে ফেলা গেছে, তাহলে আমরা এর দিকে তাকাবোই না। মানে একে ছাড়াই যদি ইনপুট আউটপুট পাওয়ার বের করে ফেলা যায় প্রশ্ন দেখে, তাহলে আমরা এর দিকে তাকাবো না, এটাকে কোনো পাওয়ার হিসাবে ইউজ করবো, টোটালি বাদ। নাম্বার থ্রি, যদি দেখি যে এরকম কোনো ইনফরমেশন নাই, ভোল্টেজ বলেন, কারেন্ট বলেন, পাওয়ার ফ্যাক্টর বলেন, এরকম কোনো ইনফরমেশন নাই যেটা দিয়ে ইনপুট বা আউটপুট পাওয়ার বের করা যায়, তখন যদি পাওয়ারের প্রয়োজন পড়ে, ওই ম্যাথ সলভ করতে গিয়ে যদি পাওয়ারের প্রয়োজন পড়ে, তাহলে আমরা প্রশ্নের যেই ইনফরমেশনটা দেওয়া আছে ওইটাকে আউটপুট পাওয়ার হিসেবে ব্যবহার করব, ইনপুট না, আউটপুট পাওয়ার হিসেবে ব্যবহার করব, এবং সেটা জেনারেটর হোক কিংবা মোটর হোক, যেই মেশিনই হোক না কেন, তখন ওইটাকে আমরা লিখবো যে পি আউট সমান অমর। তিনটা পয়েন্ট কি ক্লিয়ার? জি ভাই। ওকে, এবার আমরা প্রশ্নটা পড়ি। এই প্রশ্নের উপরে ভিত্তি করে কিন্তু আমি কথাটা বলি নাই, আমি যে তিনটা বললাম এটা জেনারেল কথাবার্তা। ওই তিনটা পয়েন্টের ভিতরে এই প্রশ্নটা কোন ক্যাটাগরিতে পড়ে সেটা প্রশ্ন পড়ার পর আমরা ডিসিশন নেব। 25 কিলোওয়াট এত ভোল্টেজ ডিসি শান্ট জেনারেটর হ্যাজ আর্মেচার এন্ড ফিল্ড রেজিস্ট্যান্স অফ এত এত, ডিটারমাইন দ্য টোটাল আর্মেচার পাওয়ার ডেভেলপ ওয়েন ওয়ার্কিং এজ এ জেনারেটর ডেলিভারিং। এই যে দেখেন, এখানে কি হলো, ক্লিয়ার মেনশন করা আছে। যখন মেনশন করে দিল তখন আমাদের হাতে অন্য আর কোনো অপশন নাই, ওইটাকে ফলো করতে হবে। অ্যাজ এ মোটর টেকিং 25 কিলোওয়াট ইনপুট, দেখেন মেনশন করে দিছে, তার মানে যদি মেনশন করে দেয় তাহলে সেক্ষেত্রে যা বলবে তাই। আমি যে তিনটা অপশন বললাম এই তিনটার ভিতরে কিন্তু আর যাওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। মানে এটা আমরা বলতে পারি ফার্স্ট ক্যাটাগরি। ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে মেনশন করা থাকবে, সেটা ইনপুট হিসেবেও মেনশন করে থাকতে পারে, আউটপুট হিসেবেও মেনশন করে থাকতে পারে। তার মানে এখানে আমাদের আর এত চিন্তা ভাবনা করা লাগতেছে না, আমরা এই মেনশন ল্যাঙ্গুয়েজ হিসাবে ইউজ করি। প্রথমত, অ্যাজ এ জেনারেটর, তার মানে এই পুরো মেশিনটা জেনারেটর হিসেবে কাজ করতেছে। তো জেনারেটরে কি হয়, আচ্ছা কি, শান্ট মোটর, শান্ট মেশিন আর কি, আমরা আপাতত শান্ট মেশিন হিসাবে নাম বলি। এটা হচ্ছে শান্ট মেশিন। শান্ট মেশিন যদি হয় সার্কিট সেম থাকবে, শুধুমাত্র ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। এটা জেনারেটর, তার মানে কি কারেন্ট এখন এইদিকে ফ্লো করবে, এইভাবে কারেন্টটা ডিস্ট্রিবিউট হবে। 250 ভোল্ট সবসময় এইখানেই পাবে, সেটা জেনারেটর হোক কিংবা মোটর হোক, 250 ভোল্ট বা টার্মিনাল ভোল্টেজ সবসময় এখানেই পাবে। জেনারেটর এটা আউটপুট হয়ে যাচ্ছে, মোটরের ক্ষেত্রে এটাই ইনপুট হয়ে যায়, এটাই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য। আচ্ছা, আমাদের কি রেজিস্ট্যান্স দেওয়া আছে, আর্মেচার হচ্ছে 0.06 ওহম, শান্ট হচ্ছে 100 ওহম। শান্ট কারেন্টটা প্রথমে বের করে ফেলা যাবে, যেহেতু ভোল্টেজ জানি, রেজিস্ট্যান্স জানি, তাহলে শান্ট কারেন্ট কত, ভি বাই আই সমান ভি বাই রেজিস্ট্যান্স, শূন্য শূন্য কাটলো 2.5 অ্যাম্পিয়ার। আই এ কত, এখানে আমরা দেখতেছি আই এটা দুই ভাগে ভাগ হচ্ছে, দ্যাট মিনস এইটা আর এটা যোগফল, কিন্তু লোড কারেন্ট তো আমরা জানি না, লোড কারেন্ট বের করে নিতে হবে। দেখেন, এজ এ জেনারেটর ডেলিভারিং 25 কিলোওয়াট আউটপুট,
এই মেশিনের ক্ষেত্রে এটা নিশ্চয়ই আউটপুট, তাহলে এই আউটপুট 25 কিলোওয়াট পাচ্ছে, তাহলে এর পাওয়ার জানি, এর ভোল্টেজ জানি, তাহলে এর কারেন্ট বের করে ফেলা যাবে। আই সমান পি বাই ভি। শূন্য শূন্য কাটলো, 25 25 কাটলে হয় 100। ওকে, তাহলে আর্মেচার কারেন্ট দুইটা যোগফল। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে ডিটারমাইন দ্য টোটাল আর্মেচার পাওয়ার ডেভেলপড। আর্মেচারে কি পরিমাণ পাওয়ার আসলে ডেভেলপ হচ্ছে সেটা বের করতে। তার মানে দেখেন এখানে যে পাওয়ারটা ডেভেলপ হলো সেটা কত, ইজি ইন্টু আই এ। আই এ অলরেডি আমরা বের করে ফেললাম, এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ইজি বের করা। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এইটা কিন্তু আমরা দুই ভাবে করতে পারি। নাম্বার ওয়ান, এই পাওয়ারের সাথে এই লসটা যোগ করে দিলে কিন্তু আমাদের কাজ শেষ। নাম্বার টু, ডিরেক্ট ইজি ইন্টু আই এ করে দিলেই কাজ শেষ। দুইটা কিন্তু একই মিল করতেছে। তবে আমার মতে এই ক্ষেত্রে লস যোগ করাটা বেটার, তার কারণ ইজি এক্সট্রা বের করা লাগতেছে না, আই এ পেয়ে গেছি, এটা আমরা জানি, দুইটা যোগ করে দিলে আমরা এই পাওয়ারটা পেয়ে যাবো। আচ্ছা, এখানে আবার কাহিনী আছে। সেটা হচ্ছে এটা যেহেতু আউটপুট পাওয়ার, এখানে যে পাওয়ারটা ইনডিউস হচ্ছে, এই পাওয়ারটা কিন্তু ভাগ হচ্ছে দেখেন কাদের কাদের ভেতর। এইখানে একটা ভাগ হচ্ছে, এখানে একটা ভাগ হচ্ছে, আর এইখানে একটা ভাগ হচ্ছে। তার মানে ইনডিউস পাওয়ারটা আসলে কিভাবে আমরা পাবো? আউটপুট পাওয়ার, দেন শান্টের পাওয়ার, আর এই পাওয়ার লস, মানে শান্টের পাওয়ার লস আর এই লস, এই সবগুলো যোগ করলে কিন্তু আমরা একবারে ডেভেলপ পাওয়ারটা পেয়ে যাবো। তুমি দুই কম, আচ্ছা যাক, আমি তাও দুইটাই দেখানোর ট্রাই করতেছি, পরেরটাই আমি ডিরেক্ট করে দিব, সমস্যা নেই। তাহলে আমরা বলতেছি পিজি সমান আউটপুট পাওয়ার। আমি ওই 1000 দিয়ে ওইটাকে ভাগ করে দিয়ে একবারে কিলোওয়াট বানাই ফেলি, হ্যাঁ, যেহেতু কিলোওয়াট আছে দুইটা আবার হিসাব বড় চলে আসে। তাহলে আউটপুট পাওয়ারের সাথে এই পাওয়ারটা যোগ করে দিব। 1000 দিয়ে আগেই ভাগ করে দিলাম, যাতে এটা একবারে কিলোওয়াট হয়ে যায়। ব্রাশ রিলেটেড কোনো ইনফরমেশন নাই, তার মানে ওইখানে কোনো ড্রপও ধরার আমাদের আপাতত প্রয়োজন নাই। তাহলে এইখানকার লস কত, আই এ স্কোয়ার ইন্টু আর। আর কি, আর এইখানকার লস কি বলছিলাম, আই স্কোয়ার ইন্টু আর হিসাবেও লেখা যায়, আবার ভি ইন্টু আই হিসাবেও লেখা যায়। ভি 250, আই হচ্ছে 2.5, তাহলে আমরা এটা লিখে দিতে পারি 250 দিলে যা আসবে তত কিলোওয়াট হচ্ছে আমাদের ইনডিউস পাওয়ার। আচ্ছা, বলেন তো এইটাকে আমরা ইনপুট পাওয়ার কেন বলতে পারতেছি না? সব লস যোগ করতেছি, তার সাথে আউটপুট পাওয়ার যোগ করতেছি, তাহলে এটা তো ইনপুট পাওয়ার চলে আসার কথা। বাট কেন এটাকে ইনপুট পাওয়ার বলতে পারতেছি না? আউটপুটের সাথে লস যোগ করলে ইনপুট পাওয়ার হয়ে যায়, কিন্তু এখানে কেন বলতে পারতেছি না এটাকে ইনপুট পাওয়ার? ব্রাশ লস দেওয়া নাই সেজন্য। কি দেয় নয়? ব্রাশ লস। গ্লাসটাকে আপাতত আমরা ইগনোর করতেছি, সমস্যা নেই, বা ওইটা তো খুব একটা ইয়েও না। আর কি লাগে, আর কি কি লস থাকতে পারে? দেখেন এখানে কি ফ্রিকশন লস, কোর লস এগুলো দেওয়া আছে। এইগুলা যদি যতক্ষণ না দিবে ততক্ষণ তো আর আমি এটাকে ইনপুট পাওয়ার বলতে পারতেছি না। আচ্ছা, বলতে পারতেছি না তার মানে এই না যে প্রশ্নে কোনোদিন চাইবে না, এরকম প্রশ্ন দিয়েও কিন্তু ইনপুট পাওয়ার চাইতে পারে। তাহলে এরকম প্রশ্ন দিয়ে যদি ইনপুট পাওয়ার চাই, তাহলে দেখেন ব্রাশ ধরলাম, ব্রাশেও একটা লস হওয়ার কথা, যেটা আমরা জানি না, ইগনোর করলেই চলতেছে। আবার 2 ভোল্ট ধরে সে পাওয়ার বের করলেও চলে, বাট আমরা ধরবো না কখনো, না বলতে। আর যদি এরকম খাপছাড়া ইনফরমেশন দিয়ে, অর্থাৎ বাকি লস দেয় নাই কিন্তু ইনপুট পাওয়ার চাচ্ছে, তখন আমরা সিম্পলি ওই লস গুলাকে, কোর লস, তারপরে হচ্ছে আপনার ফ্রিকশন লস, এগুলাকে জিরো ধরে নিই। অর্থাৎ তখন আমরা এইটাকে ডিরেক্ট
ইনপুট পাওয়ার হিসাবে মেনশন করে অ্যান্সার করে দেবো, শেষ। কারণ যেহেতু আমরা জানি না যে লস গুলা কত, তখন আমরা লিখে দেবো যে অ্যাজিউম কোর লস, ফ্রিকশন লস এগুলা ইকুয়াল 0 ওয়াট, অতএব ইনপুট পাওয়ার সমান একটা অ্যান্সার। আচ্ছা, তাহলে 26.255 এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাই এটা তাহলে আমি কিলোওয়াট না? হ্যাঁ, কি বলবো, তোমরা একদম ভাগ করে নিচ্ছি। অথবা আরেকটা কি বললাম আমরা, জেনারেটেড ভোল্টেজ বের করবো, এত প্লাস দুশো ছাপ্পান্ন দশমিক এক। এটা কত? এটার সাথে গুণ করে দিলাম 102.5, এটা আসলো ওয়াটে, আমরা ভাগ করে দিলে কিন্তু আমাদের 26.255 কিলোওয়াট চলে আসে। এখন আপনার যেই পদ্ধতিটা সুবিধা মনে হয় এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। সেকেন্ডটাই কি বলতেছে? সেম, আর্মেচার ডেভেলপ পাওয়ার বের করতে হবে যখন মোটর টেকিং 25 কিলোওয়াট ইনপুট, তার মানে যে সেম এইখানকার পাওয়ারই বলতেছে। মোটরটা আমরা কিভাবে আঁকাতে পারি? এটা হচ্ছে আমাদের ইনপুট, যেখানে 250 ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, লোড কারেন্ট, আর্মেচার, শান্ট। সুবিধা হচ্ছে সব ইনফরমেশন যেহেতু সেম আছে, তার মানে আমাদের লোড কারেন্টটা কিন্তু সেমই আসবে। কারণ এখানে পাওয়ার কি পরিমাণ, 25 কিলোওয়াট পাওয়ার নিচ্ছে। তাহলে এই পুরো জিনিস সিস্টেমটা যদি 25 কিলোওয়াট পাওয়ার নেয়, তাহলে কারেন্ট হবে কত, 25,000 ভাগ 250। তার মানে আই এল এর মান আগের মতোই থাকবে। শান্ট সেম, কারণ শান্টের অ্যাক্রসে এখনো 250 ভোল্টেজই পাচ্ছে, তার মানে 2.5 অ্যাম্পিয়ারই পাবে। আর্মেচার কারেন্টটা চেঞ্জ হয়ে যাবে, কারণ কারেন্টের ডিরেকশন যেহেতু আলাদা হয়ে গেছে। আর্মেচার কারেন্ট এখন হচ্ছে 100 - 2.87.5 অ্যাম্পিয়ার, 87, 87, 100, এই ওয়েট 97 পয়েন্ট। তাহলে যে আর্মেচারে কি পরিমাণ পাওয়ার ডেভেলপ হচ্ছে, আমরা তাহলে কি করতে পারি, ইবি বের করে ফেলতে পারি। এখন কিন্তু দেখেন ডিরেকশন উল্টাই গেছে, কারেন্টের ডিরেকশন উল্টাই গেছে, তাহলে এখন কারেন্টের ডিরেকশন উল্টানো মানে হচ্ছে এই ইকুয়েশনও উল্টাই যাবে। তাহলে এখন ইবি সমান হবে ভিটি মাইনাস আইআর। আগেরবার ছিল ভিটি প্লাস আইআর, এখন হবে ভিটি মাইনাস আইআর। তাহলে ভিটি হচ্ছে 250 মাইনাস আই 97.5 ইন্টু 0.06, 244.15। এটা আমরা
এত কিলোওয়াট, এটা হচ্ছে আমাদের মেসেজ। জিনিস সবাই বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এইটা আপনারা একটু ভেঙে ভেঙে করবেন। তার মানে এক কথায় ইনপুট পাওয়ার থেকে আর্মেচার লসটা বিয়োগ করবেন, দেন শান্টের লসটা বিয়োগ করবেন, দিলে হচ্ছে আমরা এই পিবি যেটা লিখছি এই জিনিসটা পাবো। এই সেম জিনিসটা যে পিজি লিখছি, পিবি লিখছি, এইগুলাকেই চ্যাপম্যানে আমরা পি কনভ অর্থাৎ কনভার্টেড পাওয়ার হিসাবে দেখবো। টার্ম গুলো একটু খেয়াল রাখবেন যাতে ভুলাই না যায় যে এখানে আমরা যেটা শিখলাম ওইটা আসলে কোনটা মিন করতেছে। এই নামগুলো একটু খেয়াল রাখতে হবে, মানে এক একটা রাইটার আসলে এক এক ভ্যারিয়েবল দিয়ে এগুলাকে আসলে ডিফাইন করেন, রিপ্রেজেন্ট করেন। ওকে, তাহলে এখানে আমাদের আর এক্সট্রা কিছু নাই, এটা করলেই ওকে। এটা দেখেন, a DC motor takes an armature current of at মানে এখানে আমাদের ইনপুট কি পরিমাণ কারেন্ট নিচ্ছে সেটা বলে দিছে, এটা কিন্তু লোড কারেন্ট, আর এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। ও সরি সরি, লোড কারেন্ট না। এখানে দেখেন বলতেছে ডিসি মোটর টেক্স অ্যান আর্মেচার কারেন্ট অফ এত। আচ্ছা, এটাও একটু বলে দিই, যদি প্রশ্নে আর্মেচার শব্দটা লেখা না থাকে, শুধু থাকে যে এ ডিসি মোটর টেক্স এ কারেন্ট অফ এত, এই কথা যদি থাকে, আর্মেচার নাই, শুধু টেক্স এ কারেন্ট অফ এত, ওইটা যদি বলে তাহলে এই কারেন্টটা মিন করে। ডিসি মোটর নিচ্ছে এরকম ভাষা থাকলে এই যে এইটা নিচ্ছে মানে এই কারেন্টটা। আর যদি আর্মেচার কথা লেখা থাকে তাহলে তো আর্মেচার বলেই দিল, সেটা আলাদা কিছু। এই জন্য প্রশ্ন যখন পড়বেন তখন কিন্তু এই ভাষাগুলো খুব খেয়াল রাখতে হবে। এই ভাষাগত কারণেও কিন্তু অনেক সময় প্রশ্ন মানে আমাদের সলভ করতে গিয়ে ভুল হয়ে যায়। তাহলে এগুলো আমরা মার্ক করে ফেলি। এটা হচ্ছে আর্মেচার কারেন্ট এত। আর টার্মিনাল ভোল্টেজ সবসময় বললাম যে টার্মিনাল ভোল্টেজ মোটর হোক জেনারেটর হোক এই জায়গায় থাকবে, এই জায়গায় থাকবে। নাম আলাদা আলাদা হয়ে যাবে বাট পজিশন কিন্তু সেম জায়গায় থাকবে। দ্য আর্মেচার সার্কিট রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আর্মেচার। পোল দেওয়া আছে, যদি প্রয়োজন হয় আমরা পরে কাজে লাগাবো, আদারওয়াইজ দরকার নাই। এই জিনিসগুলো নর্মালি কাজে লাগে না। যদি ওই যে জেনারেটর থাকতো তখন আমরা, আচ্ছা লাগতেও পারে, মনে হচ্ছে এখানে লাগতে পারে, এই যে ইবি বের করার সময় কিন্তু এই জিনিসগুলো কাজে লাগে। আচ্ছা হ্যাঁ, মেবি লাগবে, যেহেতু কন্ডাক্টর কন্ডাক্টর সব দেওয়া আছে, ফ্লাক্স দেওয়া আছে। ক্যালকুলেট দ্য স্পিড এন্ড দ্য গ্রস টর্ক ডেভেলপ বাই দ্য আর্মেচার। এই যে গ্রস টর্ক, ইনডিউস টর্ক, ডেভেলপ টর্ক সব কিন্তু সেম জিনিস, আর্মেচারে কি পরিমাণ হচ্ছে সেটা। তবে ডেভেলপ এট শ্যাফট অথবা এই কথা, মানে ডেভেলপের সাথে যদি শ্যাফট কথাটা যুক্ত করা থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে আসলে আউটপুট টর্কের কথা বলতেছে অথবা শ্যাফট টর্কের কথা বলতেছে। বাট শুধু ডেভেলপ অথবা শুধু ডেভেলপ বাই দা আর্মেচার যদি থাকে তাহলে সেটা আর্মেচারের কথা বলতেছে। এই যে ভাষাগত কিছু কিছু পার্থক্য, এগুলা সুন্দর করে নোট করে রাখবেন আপনাদের খাতায়, নিজ নিজ খাতায়, যে শুধু ডেভেলপ বললে আর্মেচার হবে, ডেভেলপ বাই আর্মেচার বললে ওইটা আর্মেচার হবে, কিন্তু ডেভেলপ বাই শ্যাফট বললে ওইটা শ্যাফট মিন করবে। তাহলে ইবি আমাদের লাগবেই, কারণ আর্মেচারের কথা বলতেছে, তাহলে ইবি তো লাগবে। ইবি সমান আমরা কি জানি, সেম সূত্র, P5 ZN/60A। ল্যাপ উইন্ডিং এর ক্ষেত্রে পোল সংখ্যা আর নাম্বার অফ প্যারালাল পাথ সেম হয়। তার মানে এই যে এ আর পি এটা আমরা কাটাকাটি করে দিতে পারি। তাহলে 5 ZN/60, ফাই কত 0.05 ইন্টু জেড কন্ডাক্টর 864 ইন্টু এন হচ্ছে, আচ্ছা স্পিডই তো বের করতে হচ্ছে। ওকে, এটা বের করবো।
তাহলে আমরা ইবিটা আগে বের করে ফেলি, ইবি মনে হচ্ছে সার্কিট থেকেও বের করা যাবে। চারশো আশি ভোল্টেজ, একশো, আচ্ছা 110 অ্যাম্পিয়ার হচ্ছে আর্মেচারের। শ্যাফট কারেন্ট আমরা আলাদা বের করে নিতে পারবো, যেহেতু অ্যাক্রোসের ভোল্টেজ জানি, এটা রেজিস্ট্যান্স প্রশ্নে দেওয়া আছে কত। আর্মেচার সার্কিট রেজিস্ট্যান্স, ও আমাদের দরকারই নাই, এটা দিয়ে আমাদের আপাতত কোনো কাজ নাই। কেন? কারণ এই ভোল্টেজ থেকে এই ড্রপটা বাদ দিলে এমনিতেই আমরা ইবি পেয়ে যাব। কত? 0.2। 458 ভোল্টেজ। তাহলে আমরা এবার বসাই দিই 458, এখানে বসাই দিলে কত আসে? ডিভাইডেড বাই 0.05 ইন্টু 864, 636.11 আরপিএম। পরেরটা কি? গ্রস টর্ক ডেভেলপ বাই দ্য আর্মেচার। তাহলে টর্ক সমান আমরা কি জানি? গ্রস টর্ক হবে অবশ্যই কি? তা আসবে তত নিউটন মিটার। সাতশো ছাপ্পান্ন দশমিক তিন নিউটন মিটার। এটা কি বুঝতে পারছেন সবাই? ভাই, হ্যাঁ বলেন। ভাই এখানে ওই টর্কের ক্ষেত্রে গ্রোস টর্ক আর শার্প কি বলে শেফট টর্কের ক্ষেত্রে গ্রোস টর্ক বলে কি বসাবো, যে পিজি বসাবো, যে উপরের ইয়াটা শুধু চেঞ্জ হবে না? শুধু গ্রস টর্ক যদি বলা থাকে তাহলে আর্মেচার, গ্রস টর্ক বাই শ্যাফট বলা থাকলেই কেবলমাত্র শ্যাফট। কথা বুঝতে পারছেন? চেঞ্জটা ওইখানে হবে না, ওই ভোল্টেজ আচ্ছা, যেটা ইবি চেঞ্জ বসাবো আর হবে কোথায়? চেঞ্জ হবে ইবি টিবি না, চেঞ্জ হবে এখানে আউটপুট পাওয়ার বসবে। এখন বলেন তো, ডিসি মোটরের ক্ষেত্রে আউটপুট পাওয়ার কি টাইপের পাওয়ার, ইলেকট্রিক্যাল নাকি মেকানিক্যাল? ইলেকট্রিক্যাল, আউটপুট হচ্ছে মেকানিক্যাল। আচ্ছা, মেকানিক্যাল পাওয়ার কি ভোল্টেজ কারেন্টের গুণটুন দিয়ে করা যায়? না, তার মানে এখানে কোনো ভোল্টেজ গুণ কারেন্ট এরকম ফরম্যাট আসবেই না। কি আসবে তাইলে? এই যে পাওয়ারটা বের হলো, এই পাওয়ারের সাথে এক্সট্রা কিছু লস যোগ হবে, ফ্রিকশন লস, উইন্ডেজ লস, কোর লস, ওইগুলা যোগ হয়ে যে পাওয়ারটা আসবে, সেই পাওয়ার ডিভাইডেড বাই এইটা। বুঝতে পারছেন? তখন কি এটা শেফট টর্ক হবে? তখন সেটা হচ্ছে শ্যাফট টর্ক হয়ে যাবে, অথবা আউটপুট টর্ক বলা যেতে পারে।
ক্লিয়ার? জি ভাই বুঝছি। এটা দেখেন, এ 500 ভোল্ট। এইটা এখনই আমরা ডিসিশনে যাব না যে এটা আসলে আউটপুট পাওয়ার নাকি। পুরো প্রশ্নটা পড়বো, তারপরে আমরা ডিসিশনে আসবো। 1000 RPM ডিসি শান্ট মোটর হ্যাজ এ নো লোড অ্যান্ড এফিসিয়েন্সি অফ 90%। ওকে, এফিসিয়েন্সি দেওয়া আছে, ভালো কথা। The armature circuit resistance এত, and there is a total voltage drop of 2 voltage at brush clock দেওয়া আছে। ফিল্ড কারেন্ট বলে দিছে এত। শান্ট মোটর, তার মানে ফিল্ড কারেন্ট বলতে ISH মিন করতেছে, কারণ আমাদের শান্ট মোটরের ক্ষেত্রে ফিল্ডটা শান্টে থাকে। ডিটারমাইন দ্য ফুল লোড লাইন কারেন্ট, ফুল লোড শ্যাফট টর্ক। এই যে দেখেন শ্যাফট টর্ক বলে দিছে। টোটাল রেজিস্ট্যান্স ইন মোটর স্টার্টার টু লিমিট আছে, এটা পরে আমরা দেখছি। এখন খেয়াল করে দেখেন, আমাদের ইনপুট ভোল্টেজ দেওয়া আছে, এটা মোটর, তাহলে ইনপুট ভোল্টেজ দেওয়া আছে এন্ড ফিল্ড কারেন্ট দেওয়া আছে। ফিল্ড রেজিস্ট্যান্স আমাদের না হলেও চলতেছে। আচ্ছা, আমি চিত্রটা আঁকাই, তাহলে বিষয়টা আর একটু ভালো বুঝতে পারবেন। এত খেয়াল করে দেখেন, ভালো করে দেখেন, এইখানে কি এমন কোনো ইনফরমেশন আছে যেটা দ্বারা IL বের করা যায়, অথবা আর্মেচার কারেন্ট বের করা যায়? কোনো ইনফরমেশন আছে এক্সট্রা? বুঝতে পারছেন? দুইটা আননোন, আর্মেচার কারেন্টও আননোন, লোড কারেন্টও আননোন। ইনপুট পাওয়ার বলে দিলে আমরা বের করতে পারতাম IL, দেন IA বের করতে পারতাম। IA বলা থাকলে IL বের করে ফেলতে পারতাম। দুইটা আননোন হয়ে গেছে, এক্সট্রা কোনো ইনফরমেশন নাই। যখনই এরকম সিচুয়েশন আসবে, তখন আমরা কোন নাম্বার পয়েন্টকে ফলো করতে বলছিলাম, বা কোন পয়েন্টকে ফলো করতে বলছিলাম? একে ইউজ করতে হবে। তাহলে একে আমরা কি হিসাবে ইউজ করব? আউটপুট হিসেবে। আউটপুট হিসাবে ইউজ। আচ্ছা, আউটপুট পাওয়ার, এইটাকে কি VI দ্বারা রিপ্রেজেন্ট করা যায়? মোটরের আউটপুট পাওয়ারকে, না ভাইয়া, মোটরের রোটরের আউটপুট আউটপুট পাওয়ার তো পাওয়ারকে মেকানিক্যাল পাওয়ার। মেকানিক্যাল পাওয়ার, ওইটাকে ভোল্টেজ কারেন্ট দ্বারা রিপ্রেজেন্ট করা যায় না। তার মানে এটাকে ডিরেক্ট এই সার্কিটে বসানোর কোনো সুযোগই নাই। তাহলে আমরা কি করব? ইনপুট পাওয়ার বের করবো। তার জন্য কি ইনফরমেশন দেওয়া আছে? আছে, এই যে দেখেন এফিসিয়েন্সি বলা আছে 90%। তাহলে আমরা কি বলতে পারি? ইনপুট সমান, এই হয়ে গেল। স্যার অনেক বড় আসতেছে, আমরা কিলোতেই রাখবো, এটা বেটার। 41.444। ওকে, যখন ইনপুট পাওয়ার পেয়ে গেলাম, এখন দেখেন IL বের করতে আমাদের আর কোনো সমস্যা নাই। IL সমান কত হবে? IL পেয়ে গেলাম মানে IAও পেয়ে গেলাম। বিরাশি দশমিক আট।
এটা এই করে দিতে একটা সুন্দর আসবে না। এটা 80 অ্যাম্পিয়ার। এক হচ্ছে ফুল লোড লাইন কারেন্ট, এটা হচ্ছে ফুল লোড লাইন কারেন্ট। দুই হচ্ছে ফুল লোড শ্যাফট টর্ক ইন নিউটন মিটার। এই যে আউটপুট পাওয়ার আমরা জানি। স্পিড কত? 1000 আরপিএম। 356.2 নিউটন মিটার। কাজ কাজ শেষ। 3 নম্বর বলছে টোটাল রেজিস্ট্যান্স ইন মোটর স্টার্টার টু লিমিট দ্য স্টার্টিং কারেন্ট টু 1.5 টাইমস দ্য ফুল লোড কারেন্ট। এই যে ফুল লোড যে কারেন্ট আছে, এই কারেন্ট 1.5 টাইমস যদি স্টার্টিং এ পাই, এই যে এটা কিন্তু বলছিলাম স্টার্টিং কারেন্ট অনেক বেশি হয়, এই কারণে কিন্তু মোটরের কয়েল পুড়ে যেতে পারে, যার ফলেই মূলত আমাদের ব্যাক ইএমএফটা হেল্প করে ওটা প্রিভেন্ট করতে। তবে যেই ইনফরমেশনটা আমি এর আগে বলি নাই, ওই ইনফরমেশনটা এখন একটু বলতেছি, সুন্দর করে নোট করে নেন। সেটা আচ্ছা, আমি লিখেও দিচ্ছি সূত্রের জায়গায়। সেটা হচ্ছে এই যে ব্যাক ইএমএফ, এটা কার কারণে তৈরি হয় বলেন তো? আর্মেচার কারেন্টের কারণে। কিসের কারণে? আর্মেচার কারেন্ট। হ্যাঁ, আর্মেচার কারেন্টের কারণে ব্যাক ইএমএফ তৈরি হয়। তার মানে আর্মেচার কারেন্ট, মানে আর্মেচার কারেন্ট যদি না থাকে ব্যাক ইএমএফ ও থাকবে না। এবার কাহিনীটা কি ঘটে, যখন আমরা মোটর অন করলাম, একদম শুরু মানে জাস্ট অন হলো, ওই মুহূর্তে আর্মেচার কারেন্ট যখন ফ্লো হবে, ওইটাকে বলছি স্টার্টিং, মানে T=0। এই মোমেন্টে ইনিশিয়ালি হঠাৎ অনেক বেশি পরিমাণ কারেন্ট এখানে ফ্লো করা শুরু করে। তো কারেন্ট না যাওয়া পর্যন্ত এখানে কিন্তু কোনো ব্যাক ইএমএফ তৈরি হয় না, বা এখানে কোনো ইএমএফ তৈরি হয় না যে আর্মেচারকে বাধা দেবে। মানে একদম স্টার্টিং কথাটা যদি বলা থাকে, স্টার্টার বলে দিছে না, স্টার্টার বলতে যার সাহায্যে কোনো একটা মোটর স্টার্ট করা হয় যাতে কারেন্টটা লিমিট হয়ে যায়, ওইটাকে বলতেছি স্টার্টার। স্টার্টিং সিচুয়েশনে আমাদের কোনো ব্যাক ইএমএফ তৈরি হয় না, আস্তে আস্তে সময়ের সাথে সাথে ব্যাক ইএমএফ তৈরি হয়। ব্যাক ইএমএফ এর মান বাড়তে থাকে, আর্মেচার কারেন্ট লিমিট হইতে থাকে। তো আমরা তো এই এই যে মাঝখানের যে ট্রানজিয়েন্ট সিচুয়েশন, এইটা তো আমরা অ্যানালাইসিস করি না। আমরা যে এটা দেখতে পাই, এই জিনিসটা আসলে স্টেবল অবস্থা, মানে স্টার্টিং এ অনেক বেশি কারেন্ট ছিল, যেটা স্টেবল হতে 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 এইখানে এসে থামছে, 81 অ্যাম্পিয়ার এসে থামছে। ইনিশিয়ালি হয়তো আরো বেশি ছিল, 2 গুণ 4 গুণ 5 গুণ আরো বেশি থাকতে পারে, বাট আমরা সবসময় সার্কিটে স্টেবল অবস্থাটা দেখি। কিন্তু এখানে তো প্রশ্নে স্টার্টিং এর কথা বলে দিছে, এবং স্টার্টিং বলে দিছে স্টার্টিং কারেন্টটা কত? 1.5 টাইমস ইনিশিয়াল অবস্থায় যা, ওই সময় এর 1.5 গুণ কারেন্ট আমাদের থাকবে। এন্ড ওই যে বললাম, যখনই বলছি স্টার্টিং, দ্যাট মিনস EB0। এটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা কিন্তু প্রশ্নে কখনোই কোথাও বলা থাকবে না। এইখানে মনে হয় লেখা হয় না, আমি লিখে দিচ্ছি, এটা নোট করে নিয়ে।
কারেন্ট বাড়া শুরু করলেই তখন হচ্ছে আপনার ভোল্টেজটা ইনডিউস হওয়া শুরু করে। তাহলে স্টার্টিং কথা দেখার সাথে সাথে আমরা বলে দেব আপনার ইবি হচ্ছে 0। ইবি 0 তাহলে আমাদের জন্য ইজি হয়ে গেল, এখানে এই যে অ্যাপ্লাই করাটা সহজ। ইবি যদি 0 হয় তার মানে এই ভোল্টেজের সাথে এই ড্রপটা যোগ করলেও 0 হবে, কারণ এই ভোল্টেজের সাথে এই ড্রপটা যোগ করলে তো ইবি হতো এতদিন পর্যন্ত। 500 ভিটি, সরি যোগ না, সরি কারেন্টের ডিরেকশন দিকে এটা মাইনাস এই ড্রপটা, কারণ এটা যোগ হতে হচ্ছে জেনারেটর, কারেন্ট লাগবে। কারেন্ট আগে বের করে নি। প্রশ্নে বলতেছে লোড কারেন্ট, স্টার্টিং যে কারেন্টটা হবে, এই যে প্রশ্নে দেখেন বলছে স্টার্টিং কারেন্ট টু এত টাইমস দ্য ফুল লোড কারেন্ট, তার মানে ফুল লোড কারেন্ট হয়ে গেল। ফুল লোড কারেন্ট হচ্ছে যে 82.89, এর 1.5 গুণ হয়ে যাবে। আচ্ছা আমরা 8 ধরছিলাম সুন্দর করার জন্য, 8ই রাখি, সমস্যা। 124.9। এবার একটু খেয়াল করেন, এই যে স্টার্টার যেটা আছে সেটা এই যে এখানে ইউজ করা হয়, মানে আর্মেচারের সাথে সিরিজে অ্যাড করা হয় যাতে সিরিজ রেজিস্ট্যান্সটা বেড়ে যায়। স্বাভাবিক কথা, সিরিজ রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় তাহলে আমাদের কারেন্টও কি হবে, কমে যাবে। রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট কমে যাবে। তাহলে আমাদের হয়ে গেল, ওয়েট ওয়েট, এখানে তো 2 ভোল্টেজের একটা ব্রাশ ড্রপও আছে। ও আচ্ছা, এখন পর্যন্ত তো আমরা করি নাই এটা, সমস্যা নাই, ঠিক আছে। যেটা খুঁজতেছিলাম সেটা হচ্ছে এই যে আর্মেচার সার্কিট রেজিস্ট্যান্স 0.24, তার মানে যেই রেজিস্ট্যান্সটা আমরা বের করব স্টার্টার রেজিস্ট্যান্স, সেটা নিশ্চয়ই এর সাথে সিরিজে অ্যাড করা হবে। তাহলে আমাদের ফুল সূত্রটা কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে এটা যে 500 মাইনাস আই এ ইন্টু টোটাল রেজিস্ট্যান্স। আই এটা কত, লোড কারেন্ট থেকে আমি যদি 1.8 বিয়োগ করে দিই তাহলে আই এ থাকে, কারণ শান্ট তো এখনো পাবে। তাহলে কারেন্ট হচ্ছে 124.2 মাইনাস 8 ইন্টু একটা এক্সট্রা রেজিস্ট্যান্স যোগ করতেছি, আর আগের থেকে তো 0.2 ছিল, 24। আবার এই ভোল্টেজ থেকে এই ড্রপটা যেমন বাদ যাবে, তেমন হচ্ছে ওই ব্রাশের ড্রপও বাদ যাবে। তাহলে সলভ করলে ইজিলি আমাদের আর মানে আর এর মানটা চলে আসতেছে। এখানে 1.5 এটা আর্মেচার কারেন্ট হবে না? কোনটা? মানে 1.5 গুণ আর্মেচার কারেন্ট না ফ্লো না, এটা করবে। প্রশ্নে তো বলেই দিছে, কারেন্ট টু 1.5 টাইমস দা ফুল লোড কারেন্ট। বুঝতে পারছেন? জি ভাই, সেক্ষেত্রে ফিল্ড কারেন্টটা সেম থাকবে না? হ্যাঁ, ফিল্ড ওই কারেন্ট, ভোল্টেজ তো ফিক্সড, ভোল্টেজ যতক্ষণ ফিক্সড এ তো আর চেঞ্জ হওয়ার কোনো সুযোগই নাই।
3.83 ওহম। কারণ আমরা যদি সিরিজে এই পরিমাণ রেজিস্ট্যান্স যোগ করে দিই, তাহলে আমাদের স্টার্টিং কারেন্ট লিমিট হয়ে যাবে, বা ওই পরিমাণ এর থেকে বেশি আর কারেন্ট আসতে দিবে না। আপনি কি বুঝতে পারছেন? এটা দেখেন কি বলতেছে, 500 ভোল্টেজ ডিসি শান্ট মোটর ড্রস এ লাইন কারেন্ট অফ এত, যেখানে কিন্তু আবার ড্রস এ লাইন কারেন্ট বলে দিচ্ছে, তখন এটা লাইন কারেন্ট অন লাইট লোড। লাইট লোড নর্মালি আসলে বোঝা যায় যে রেটেড যে লোডটা আছে সেটা না, নো লোড বলা যেতে পারে, অথবা হালকা, মনে করেন কথা কথা একটা রিক্সা হচ্ছে 3 জন লোক নিতে পারতো, এখন জাস্ট রিক্সা আলা ওর উপরে চড়ে না, শুধু মোটর অন করে রিক্সা হাঁটায় নিয়ে চলে যাচ্ছে, এটা ধরেন লাইট লোড মোটরের ক্ষেত্রে। অথবা রিক্সার বডিও দেওয়া হয় না, মোটর জাস্ট ঘুরতেছে, হালকা একটা ফিতা নিয়ে ঘুরতেছে, অথবা হালকা কিছু একটা দিছি, তো এইগুলো হচ্ছে লাইট লোড। মানে নর্মালি ওইটাকে আসলে মেন লোড হিসাবে বলা যায় না, খুবই কম পরিমাণ কারেন্ট নিচ্ছে, অথবা অলমোস্ট জিরোই বলা যায়। বইগুলো সাধারণত লাইট লোডকে নো লোড হিসাবে ট্রিট করে। নো লোডের ক্ষেত্রে একদম যে পাওয়ার জিরো হয় বিষয়টা তা না। তার কারণ নো লোডে কিন্তু কারেন্ট সবসময় জিরো হয় না। কেন জিরো হয় না একটু দেখেন। এই যে লোড, এই লোডে কারেন্ট অনেক বেশি হবে কেন? কারণ আর্মেচারকে বেশি ঘুরতে হবে। যত বেশি লোড কানেক্ট করা হবে আর্মেচার তত বেশি ঘুরবে, ওর তত বেশি কারেন্ট প্রয়োজন হবে। তার মানে লোড বাড়লে এই কারেন্টটা তত বেশি হবে, এটা তো ফিক্সড। লোড যদি কমে এই কারেন্টটা কম হবে। কিন্তু নো লোড হয়ে গেল, তার মানে কোনো লোড নাই, মোটর ইচ্ছা মতো ঘুরতেছে, এই অবস্থায়ও কি এই কারেন্টটা জিরো হবে, অথবা সার্কিটের কারেন্ট জিরো হবে? না, জিরো হবে না। কেন? তার কারণ হচ্ছে এই যে একটা কারেন্ট আছে না, ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি মানে এখানে কারেন্ট চলবে। তার মানে নো লোড অবস্থায় কারেন্ট কিন্তু জিরো না, কম অনেক, যেটাকে অলমোস্ট জিরো আমরা বলতে পারি, জিরো হিসেবে নিতে পারি, বাট আসলে কিন্তু জিরো না, এটা খেয়াল রাখবেন। যে সামান্য হলেও কারেন্ট চলবে, 1 অ্যাম্পিয়ার হলেও কারেন্ট চলবে সার্কিটে। আচ্ছা, এটা হচ্ছে সেম সিচুয়েশন। লাইনে মাত্র 5 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে, যেখানে কিন্তু ফুল লোডে অনেক বেশি কারেন্ট নিতে পারে, যেমন এই যে এখানে দেখেন লিখছে 40 অ্যাম্পিয়ার নিচ্ছে। ইফ দ্য, আচ্ছা শান্ট মোটর এত, ইফ দ্য আর্মেচার রেজিস্ট্যান্স এত অ্যান্ড ফিল্ড রেজিস্ট্যান্স এত, ডিটারমাইন দ্য এফিসিয়েন্সি অফ দ্য মেশিন রানিং অ্যাজ এ জেনারেটর ডেলিভারিং এ লোড কারেন্ট অফ। তাহলে এই যে প্রথমে যে লাইট লোডে চলতেছিল, এই অবস্থায় মোটরটা জাস্ট ঘুরতেছে। এখন বলেন তো, মোটর যদি এমনি ঘুরে, তাহলে ও যে পাওয়ারটা নেয়, ও তো পাওয়ার নিচ্ছে, যে পাওয়ারটা নিচ্ছে ওই পাওয়ারটা আসলে কি হিসাবে কাজ করতেছে? ভাই যেহেতু নিচ্ছে এটা ইনপুট পাওয়ার না। হ্যাঁ, ইনপুট পাওয়ার ঠিক আছে, বাট ওই পাওয়ারটা আসলে কাজে লাগবে কোথায়? আচ্ছা, আমি একটু সহজ করে দিই। মনে করেন আপনি বাজার করতে যাবেন, ফুল লোড বাজার হচ্ছে 100 টাকা। তার মানে আপনার বাসায় যে পরিমাণ তরকারি বা হাবিজাবি দরকার, সেটা যদি ঠিকঠাক নিয়ে আসেন একদিনের জন্য 100 টাকা খরচ হবে। আপনি বাসার থেকে ভাই হয়তো, লসের জন্য সম্ভবত। রাইট, আপনি বাসার থেকে নিচ্ছেন মনে করেন 150 টাকা, তার মানে বুঝতেছি 50 টাকা লস। কিন্তু এই সবসময় তো আর এটা এত ইজিলি বের করা যায় না, তাহলে এটা কি করতে পারি? বাড়ির লোকজন আপনাকে একদিন হুদায় বাজারে পাঠিয়ে দিতে পারে যে যাও তুমি বাজার থেকে ঘুরে আসো। তখন কিন্তু আর আপনার 150 টাকা লাগবে না, আপনি বাজার থেকে ঘুরে এসে দেখতেছেন যে আপনার
খরচ হয়েছে 50 টাকা। তো বাড়ির লোকজন একদিন আপনাকে দিয়ে টেস্ট করে বুঝে ফেলবে যে আপনাকে যদি বাজারে পাঠানো হয় তাহলে 50 টাকা এক্সট্রা দেওয়া লাগবে প্রতিদিন। এটা কিন্তু প্রথম দিন বুঝলো কিভাবে, কোনো বাজারঘাট কিছু করতে দেওয়া হয় নাই, আপনি এমনি 50 টাকা খরচ করে ফেলছেন, কোনো লাভ নাই কিন্তু এতে। তার মানে এই যে টাকাটা খরচ হলো এটা অবশ্যই ইনপুট, আপনি বাসা থেকে নিচ্ছেন মানে আপনার ইনপুট এটা, কিন্তু এটা কোনো কাজে লাগে নাই এক্সট্রা, কাজে লাগে নাই মানে এটা আসলে লস। এটা কিন্তু বাড়ির একটা লস, এই 50 টাকা থাকলে আর একটা কিছু বাজার করা যায়। তার মানে কোনো কাজে না লাগা অবস্থায় যে ইনপুটটা নেয় কোনো মেশিন, সেটাকে আমরা বলতেছি লস, টোটালি লস, যেটাকে আমরা নো লোড বলে থাকি। এই কারণেই দেখবেন যে নো লোড অবস্থায় যেটা পাওয়া যায় সেটাকে বলে ফিক্সড লস। তার মানে আপনাকে যদি কোনোদিন বাজারে 1 লাখ টাকারও জিনিস কিনতে দেয়, এই টাকাটা ফিক্সড, আপনি যদি এক্সট্রা আর খরচ না করেন এই 50 টাকা এক্সট্রা দেওয়াই লাগবে, এটা আপনার খরচ হবে। তার মানে লোড যতই দেন, যত কম দেন, যত বেশি দেন, এই 50 টাকা বা ওই যে ফিক্সড লস যেটা, ওটা লাগবেই মেশিনের জন্য। আপনি একদম ওই মেশিনের শ্যাফট আটকায় ফেলেন হাত দিয়ে, দিয়ে মেশিন অন করে ফেলেন মোটরটা, মোটর নষ্ট হয়ে যাইতে পারে এরকম প্রতিদিন করলে, বাট তারপরেও কিন্তু ওই মোটরটা নাও যদি ঘুরে, তাও ওই পরিমাণ পাওয়ার কিন্তু নিবে। স্বাভাবিক কথা, না ফ্রিকশন লসটা কমবে যদি আপনি শ্যাফট আটকায় ফেলেন, বাট কোর লস বা অন্যান্য যেসব আরো লস গুলো আছে ওইগুলা কিন্তু হবে না। আর এমনি যদি ফ্রিলি ঘুরতে দেন তাহলে যেই পাওয়ারটা পাবে সেটা টোটালি আমার লস। এখন এইখানে একটা বিষয় যেটা আছে, যেটা বইগুলা মূলত করে, আচ্ছা একটা মোটর যদি ফ্রিলি ঘুরে, টোটালটা কি আমি ফিক্সড লস বলতে পারি? এটা বুঝলাম যে এটা টোটালি লস, কিন্তু টোটালটাই কি ফিক্সড লস? কারেন্ট লস কি থাকবে, কপার লস এরকম? কারেন্টে হ্যাঁ, যেটা হচ্ছে। দেখেন, আমি বলছিলাম কারেন্ট কিন্তু অলমোস্ট জিরো, জিরো তো না। তার মানে আমি মোটর যে ইনপুটটা নিচ্ছে, এই মোটর শান্টে লস করতেছে ওইটা ফিক্সড লস, ওকে সমস্যা নাই। মোটর ঘুরতেছে, ফ্রিকশন লস, সমস্যা নাই। কিন্তু আর্মেচারেও তো একটা লস আছে, এই লসটা তো আর ফিক্সড না। মানে যখন ফুল লোডে চলবে তখন কি ওই 2 ওয়াট এক্সট্রা খরচ হবে? এক্সট্রা খরচ হবে না। আর্মেচারের লস এমনি যোগ করব, আমি যদি আবার এই 2 ওয়াট করি তাহলে কি ডাবল হয়ে গেল না? ফলে এক্সাক্ট রুলস হচ্ছে আমরা নো লোড লস থেকে আর্মেচার কপার লসটা বিয়োগ করে দিলে যা থাকবে সেটাই এক্সাক্ট ফিক্সড লস। বাট ওই যে বললাম এটা অনেক কম, আর্মেচারের কারেন্ট কি অনেক কম, মানে নো লোডে আর্মেচারের কারেন্ট অলমোস্ট জিরো, ধরেন সামথিং কয়েক 1 অ্যাম্পিয়ারেরও কম দেখা যাবে। ওই অবস্থায় যে কপার লস ওইটা আরো কম। এই কারণে রাইটারগণ মানে যেসব বই আমরা পড়ে থাকি ওইগুলাতে এই কপার লসটাকে ইগনোর করা হয় এবং নো লোডের টোটাল ইনপুটকেই ফিক্সড লস হিসেবে কাউন্ট করা হয়। আমার কথা কি বুঝতে পারছেন? এগুলো আমি এই কারণেই বলতেছি, যারা একটু বেসিক অ্যাপ্লাই করে করে ম্যাথ করতে যাবেন তাদের কাছে একটু কনফিউজ, মানে কনফিউশন লাগতে পারে যে বইতে কেন এটাকে টোটালি লস হিসাবে ইউজ করলো, এটা তো বাদ যাওয়ার কথা ছিল, আসলে বাদ যাবে, বাট হিসাব সুবিধার্থে ওই জিনিসটা ইগনোর করতেছে না, বাট আমি করব। পরীক্ষার হলে আপনার যদি মনে হয় আপনি অ্যাপ্লাই করবেন, করতেও পারেন, না করলেও কোনো সমস্যা নাই, দুইটাই আসলে অ্যাপ্লিকেবল। কারণ এতে আসলে ওভারঅল এফিসিয়েন্সির উপরে কোনো ইফেক্ট খুব একটা বেশি আসে না, দশমিকের পরে সামথিং এফেক্ট আসে, এটা আসলে সমস্যা না। তাহলে অ্যাড লাইট নোট অথবা নোট যাই বলে না কেন, পি ইন সমান ফিক্সড লস, বুঝতে পারছেন? এটা হচ্ছে লাইট লোডের ক্ষেত্রে কাহিনী। এ ব্যতীত আর কোনো ডিস্ট্রিবিউশন নাই, কারণ কোনো লোড নাই তো আর কি পাওয়ার নেই। 500 ভোল্টেজ, 5 অ্যাম্পিয়ার লাইন কারেন্ট, তাহলে ইনপুট কত, নিশ্চয় 500 গুণ 5।
আর্মেচার রেজিস্ট্যান্স বলে দিছে 0.5, ফিল্ড রেজিস্ট্যান্স 200। তাহলে আমরা বাকি লস গুলা বের করে ফেলি। দেখেন শান্ট কারেন্ট কত? তাহলে আর্মেচার কত হবে? দেখছেন এটা তো অনেক কম। মানে 1 ওয়াটও হবে কিনা সন্দেহ। 2.5 স্কোয়ার, 1 ওয়াটও কিন্তু আসে নাই। তো এটাকে কি করার আসলে কোনো মানে নাই। এই জন্য অনেক রাইটার এটা আসলে বাদ দেয়। বাট আমি যে বোঝানোর জন্য যে কনসেপ্টটা মেইনলি কি, এরপর আপনার সিদ্ধান্ত আপনি কি ইউজ করবেন, বাদ দিবেন না রাখবেন, এটা টোটালি আপনার ইচ্ছা। 0.9375। তাহলে ফিক্সড লস সমান এইটা মাইনাস এইটা। দেখবেন খুব বেশি ডিফারেন্স আসবে না। কোথায় 2500? 2500 থেকে ওইটা বিয়োগ করলে কি কোনো খুব একটা ডিফারেন্স আসার কথা? আসার কথাও না। তার মানে আমি এক্সাক্ট যদি ধরি 2500 ওয়াট, সরি এইটা, আমি যদি অ্যাপ্রক্সিমেট ধরি 2500 ওয়াট, মানে অলমোস্ট সেম। 2499.0625। এবার আরেকটা জিনিস বলি, ফিক্সড লসের ভিতরে শান্ট লসও আছে, বাকি লসও আছে। আমি সাজেস্ট করব আপনারা ফিক্সড লসকে ভেঙে ফেলবেন। ভেঙে ফেলে এখান থেকে শান্ট লসকেও বাদ দিয়ে দিবেন। কারণ অনেক সময় প্রশ্নে কিন্তু শান্ট লসটা চেঞ্জ করে ফেলতে পারে কোনো কন্ডিশন টন্ডিশন দিয়ে। এই কারণে আমরা শান্ট লসকেও বাদ দিয়ে দেব। শুধুমাত্র ফ্রিকশন এন্ড উইন্ডেজ লসকে আমরা আলাদা করে লিখে রাখবো নোন লেখা। যদিও এটা ইউজ করে যেত কোনো সমস্যা নাই, তার কারণ যখন আমি এই ম্যাথের ক্ষেত্রে করব, শান্ট প্লাস আগেও যা পরেও তা, কিন্তু কোনো একটা ম্যাথে একটু চেঞ্জ করে দিতে পারে। যেমন এমন একটা ম্যাথ আছে যেখানে নো লোডের শান্ট প্লাস আর ফুল লোডের শান্ট প্লাস সেম আলাদা। এখানে মানে কন্ডিশনটা এভাবে সেট করে দেয় যে আলাদা হয়ে যায়। কারণ নো লোডের ক্ষেত্রে রেটেড ভোল্টেজটা অ্যাপ্লাই করে না, অন্য ভোল্টেজ অ্যাপ্লাই করে, ফলে কিন্তু লসটা চেঞ্জ হয়ে যায়। এই কারণে আমরা নিয়ম শিখবো কি, নো লোড অবস্থায় যে টোটাল ফিক্স লসটা পাবো, এর ভিতর থেকে শান্টকে বাদ দিয়ে দেবো, শুধুমাত্র উইন্ডেজ ফ্রিকশন লসকে রাখবো। যাই ঘটে যাক না কেন ওই লসটা কখনোই চেঞ্জ হয় না। অথবা এটাকে আমরা হচ্ছে ইয়ে লস বলতে পারি, স্ট্রে লস বলতে পারি, ওর ভিতরে সবগুলা চলে আসবে। এর ভিতর থেকে আর্মেচার ফিল্ডের লসকে বাদ দিয়ে দেবো। ফিল্ডের লস কত? ফিল্ডের কারেন্ট হচ্ছে এত, আর ভোল্টেজ হচ্ছে ওই যে 500। এই যে যতটুকু বের হলো, এটা পিওর ফ্রিকশন এন্ড উইন্ডেজ লস। তার মানে এটা এই মেশিনের জন্য ফিক্সড, লোড যাই হোক না কেন। 1249.0625। বাস আমাদের আপাতত লসের কাজ শেষ। ম্যাথের আমরা পরবর্তী অংশটুকু দেখতেছি, যে এ এখন জেনারেটর হিসাবে কাজ করতেছে, এন্ড লোড কারেন্ট 40 অ্যাম্পিয়ার। তাহলে জেনারেটর হিসাবে কাজ করলে কি হবে? আচ্ছা, যাদের বুয়েটে নেক্সট দিন পরীক্ষা আছে তারা অল্টারনেটর আর ইন্ডাকশন মোটরটা ভালোভাবে করে রাখেন। কারণ ইদানিং ট্রান্সফরমার কয়েকবার দিছে তো, বলছে না দেবে না, বাট বুয়েটে অনেক সময় হুটহাট করে আবার প্যাটার্ন চেঞ্জ করে দেয়। মানে ট্রান্সফরমার দিতে দিতে আবার দেখা গেল যে কয়েকটা পরীক্ষা পর পর অল্টারনেটর বা ইন্ডাকশন মোটর দিয়ে দিল। আচ্ছা, এবার কারেন্টের ডিরেকশন কিন্তু এরকম হয়ে গেল।
আর্মেচার কারেন্ট সরি, লোড কারেন্ট হচ্ছে 40 অ্যাম্পিয়ার। যেহেতু আমার ইনপুট ভোল্টেজ টোল্টেজ কোনো কিছু চেঞ্জ করে নাই, তার মানে এখনো এক- তাহলে এখনো আমার 500 ভোল্ট, তার মানে শান্টের কারেন্ট আগে যা ছিল এখনো তাই থাকবে, কত? 2.5 অ্যাম্পিয়ার। তাহলে কিন্তু মামা বলতে পারবি না। এবার জাস্ট এই দুটো যোগ হয়ে যাবে। যেগুলো আমরা এখন ওইগুলো মনে করতে ওকে, এরপরে যে বাচ্চা বাড়বে ওইটা আমরা, আচ্ছা, 42.5 অ্যাম্পিয়ার এফিসিয়েন্সি বের করা লাগবে মেশিনের। 0.15 ওহম হয়েছে ভাগ। এটা দেখেন জেনারেটর, তাহলে এটা আউটপুট পাওয়ার। এক হাজার কুড়ি, এক দুই তিন। এফিসিয়েন্সি বের করতে ইনপুট পাওয়ার লাগবে। ইনপুট পাওয়ার কিভাবে বের করবো? আউটপুট পাওয়ারের সাথে সব লস যোগ করে দেবো। তাহলে যোগ করেন। যোগ আর্মেচার কপার লস, যোগ ফিল্ড কপার লস। আচ্ছা, ফিল্ড কপার লস দেখেন এখনো সেম আছে, ফলে আমরা এই বিয়োগ না করে এই পুরোটা যোগ করে দিলে একবারে ফিল্ড সহযোগ হয়ে যাইতো, কোনো সমস্যা ছিল না। বাট এই যে এটা শেখালাম কেন? মানে যে বললাম যে যদি এমন হয় যে নো লোডে 500 ভোল্টেজ অ্যাপ্লাই না করে 200 ভোল্টেজ অ্যাপ্লাই করছে, রেটেডে আবার 500, তাহলে তখন তো আমাদের এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। দুই শান্ট লস কিন্তু আর সেম থাকবে না। তখন কিন্তু আপনি যদি বইয়ের ওই নিয়ম ধরে ওইটাকেই আপনি ইউনিভার্সাল মনে করেন, তাহলে কিন্তু আপনার ম্যাথ ভুল হয়ে যাবে। এজন্য এটা হচ্ছে বেসিক। এরপরে আপনি বুঝলে তখন আপনার মতো করে করলে কোনো সমস্যা নেই। এখন আমি যেহেতু টের পাচ্ছি যে এটা সেম থাকবে, ফলে আমি কি করতেছি, এটার সাথে এটা যোগ করলে যেহেতু এটাই হয়, আমি একবারে এটাই এখানে অ্যাড করে দিচ্ছি। বাট কনসেপ্টটা বলে দিলাম যে আসলে কাহিনী কিভাবে হচ্ছে। আর বই কি করে এখানে 2500 যোগ করে, মানে যে বললাম এটা যা কথা 2500 তাই কথা। আর কোনো লস আছে? ইনপুটের সাথে কপার লস, এর ভিতরে আছে শান্ট লস, এর ভিতরে আছে স্ট্রে লস। আর কোনো লস থাকার কথা না। ক্লাস সম্পর্কে কিছু বলে নেয়, তার মানে কাহিনী শেষ এখানে। এইটা 2770-এর সাথে 20,000, 22,770। তাহলে এফিসিয়েন্সি কত হবে? আউটপুট বাই ইনপুট ইন্টু 100%। তাহলে 87.83%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি বুঝতে পারছেন? এটা ক্লিয়ার সবাই? আচ্ছা, আজকে তাহলে আমরা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি হচ্ছে যে কয়টা বাকি আছে এগুলা করবো ইনশাল্লাহ। ভাই কালকে ক্লাস হবে? কালকে হচ্ছে হ্যাঁ, কালকে নিব। এখানে হচ্ছে প্রশ্নটা একটু বাদ থেকে, আচ্ছা এটা আমি কালকে অ্যাড করে দেবো না। আমি হচ্ছে পরের লাইনটা বলি। আচ্ছা, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই।
একজন মনে হয় জিজ্ঞেস করছেন যে ক্লাস দিছে কি, এক্সাম ডেট দিছে কিনা। এক্সাম বলতে যে নেক্সট আপনার শুক্রবারে হচ্ছে ডিপিডিসি এক্সাম আছে, এই আপাতত রিসেন্ট এক্সামের আপডেট। আপাতত আর অন্য কোনো এক্সামের ডেট আমার জানা নাই। নেক্সট শুক্রবার হচ্ছে ডিপিডিসি এক্সাম।